সারা দেশে তেলের সংকট হওয়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে সবাই রাজপথে নেমে তাণ্ডব করছে। দর্শক দেখতে পাচ্ছেন শাহবাগে এই মুহূর্তে কেমন চলছে এই জ্বালানি তেলের সংকট হওয়াতে তারেক রহমানের উপর সবাই। এদিকে আজ সারা দেশেই তেলের সংকট হয়েছে। দেশের প্রত্যেকটা জনগণ এখন বিএনপি সরকারের বিরুদ্ধে কেঁপেছে। রাজপথে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। দেশের প্রত্যেকটা জনগণ শাহবাগে আছে। জ্বালানির সংখ্যায় আজও ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। চাহিদা বাড়ায় অনেক পাম্পে মিলছে না তেল। এই মুহূর্তে রাজধানী বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সেরির পর থেকেই যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে, এদিকে শহরের পেট্রোল পাম্পগুলোর সামনে লম্বা লাইন। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস যেন একটা মিছিল দাঁড়িয়ে আছে। একজন বাইকার বলছেন, ভাই ফুল ট্যাঙ্ক দেন। তাদের ডেটাগুলো হার্ড ড্রাইভে সেভ করে রাখেন, একটা সময় প্রকৃতি তাদেরকে বিচার দেবে। তা না করে আপনারা প্রতিনিয়ত ট্যাগিং এর রাজনীতি করতেছেন, ট্যাগ দিতেছেন, কে কোন এজেন্সির দালাল, কে কোন সংস্থার দালাল, কে কার পারপাস সার্ভ করতেছে। ভাই করুক না পারপাস সার্ভ। ভূতের মুখে রাম নাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মনে হলো মনে পাথর চাপা দিয়ে বক্তব্যের শেষে বলে ফেললেন বাংলাদেশ জিন্দাবাদ। এতে অশুদ্ধ হয়ে যায়নি কিছুই, তবে মানুষের মনে এ নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে। গণভোট আর জুলাই সনদ, এই দুটি ব্যাপারই যে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য করা হয়েছে তা দিন দিন প্রমাণ হতে শুরু করেছে। প্রথম থেকেই বলে আসছে যে অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশকে জঙ্গি শাসনের হাতে তুলে দিতে চেয়েছে। একদিকে ডক্টর ইউনূস যে দেশ বিক্রি করে গিয়েছেন এইটা নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সারা দেশেই জ্বালানি তেলের সংকট হয়েছে এবং এই সংকটের জন্য দেশের প্রত্যেকটা জনগণ বর্তমান সরকার তারেক রহমানকে দোষারোপ করতেছে এবং অনেকে শাহবাগে নামে আন্দোলন করতেছে যে অনেক পেট্রোল পাম্পের মালিক সেই তেলগুলো তারা স্টক করে রেখেছে যাতে পরবর্তীতে বেশি দরে বিক্রি করতে পারে, এবং তারেক রহমানও কেন বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করতেছেন না এইটা নিয়েও কিন্তু তারেক রহমান বিপদে পড়েন রাজপথে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সেরির পর থেকেই যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে, এদিকে শহরের পেট্রোল পাম্পগুলোর সামনে লম্বা লাইন। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস যেন একটা মিছিল দাঁড়িয়ে আছে। একজন বাইকার বলছেন, ভাই ফুল ট্যাঙ্ক দেন, আবার কবে তেল পাই কে জানে। আরেকজন গাড়ির ড্রাইভার বলছেন, একটা ড্রামেও ভরে দেন, বাসায় রেখে দেব। পাম্পের কর্মচারী অবাক, কারণ সাধারণত যে পরিমাণ তেল একদিনে বিক্রি হয় আজ তার 3 গুণ বিক্রি হয়ে গেছে। এটা শুধু একটা পাম্পের গল্প নয়, এটা এখন বাংলাদেশের অনেক পেট্রোল পাম্পের দৃশ্য। বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেল 1 মাসে বিক্রি হওয়ার কথা তা মানুষ 2-3 দিনের মধ্যেই কিনে ফেলছে। কেউ প্রয়োজনের জন্য কিনছে, আবার কেউ ভয়ে থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আতঙ্ক কি সত্যিই বাস্তব সংকটের কারণে, নাকি আমরা নিজেরাই সংকট তৈরি করছি? প্যানিক বাইং, ভয় থেকে জন্ম নেওয়া আচরণ। এই ঘটনাটির একটা নাম আছে, প্যানিক বাইং। প্যানিক বাইং বা আতঙ্কিত কেনাকাটা হলো এমন এক ধরনের আচরণ যখন মানুষ কোনো দুর্যোগ, যুদ্ধ বা ঘাটতির আশঙ্কায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি পণ্য একসঙ্গে কিনে ফেলে। ইতিহাসে এমন ঘটনা কিন্তু নতুন নয়। মনে আছে 2020 সালের করোনা মহামারীর সময় আমেরিকায় হঠাৎ সবাই টয়লেট টিস্যু কিনতে শুরু করেছিল, দোকানের তাক খালি হয়ে গিয়েছিল। বাংলাদেশেও তখন একই দৃশ্য দেখা গিয়েছিল। মানুষ হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক, মাস্ক যা পাচ্ছিল তাই কিনে জমা করছিল। কেউ কেউ কয়েক মাসের জিনিসপত্র একসঙ্গে কিনে ফেলেছিল। ফলাফল কি হয়েছিল? যারা সত্যিই প্রয়োজনের সময় কিনতে গিয়েছিল তারা অনেক সময় কিছুই পায়নি। আজ জ্বালানি তেলের ক্ষেত্রেও ঠিক একই মনস্তত্ত্ব কাজ করছে। ভয়ই আসলে সংকট তৈরি করে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, একে বলে সেলফ ফুলফিলিং শর্টেজ। এর মানে কি? ধরুন মানুষ শুনল তেল শেষ হয়ে যাবে, এরপর সবাই একসঙ্গে তেল কিনতে শুরু করলো। ফলাফল কি হলো? পাম্পে তেল দ্রুত শেষ হয়ে গেল। তখন সবাই বলল, দেখো সত্যিই তেল শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ সংকটের ভয়ই বাস্তব সংকট তৈরি করে ফেলল। যে সমস্যা হয়তো এত বড় ছিল না, তা আতঙ্কের কারণে বড় হয়ে দেখা গেল। এটা অনেকটা ব্যাংক রানের মতো। যদি সবাই একসঙ্গে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করে, তাহলে সবচেয়ে শক্তিশালী ব্যাংকও বিপদে পড়তে পারে। জ্বালানি বাজারেও ঠিক একই নিয়ম কাজ করে। কেন হঠাৎ এই আতঙ্ক? এই আতঙ্কের পেছনে কিছু বাস্তব কারণও আছে। বিশ্ব রাজনীতিতে এখন অস্থিরতা চলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব পড়া স্বাভাবিক, কারণ পৃথিবীর বড় অংশের তেল এই অঞ্চল থেকে আসে। বাংলাদেশও জ্বালানি তেলের ক্ষেত্রে আমদানি নির্ভর, তাই আন্তর্জাতিক বাজারে সমস্যা হলে দেশের বাজারেও উদ্বেগ তৈরি হয়। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় প্রকৃত ঘাটতির চেয়ে গুজব ও আতঙ্কই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পাম্পে লাইন, বাজারে চাপ। এখন পেট্রোল পাম্পগুলোর দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার। মানুষ শুধু ট্যাঙ্ক ভরছে না, কেউ ড্রাম নিয়ে আসছে, কেউ জার, কেউ কেউ বাড়িতে কয়েকদিনের তেল মজুদ করে রাখছে। ফলে বাজারে হঠাৎ চাহিদা কয়েক গুণ বেড়ে যাচ্ছে।
এতে তিনটি সমস্যা তৈরি হয়। প্রথমত, পাম্পগুলো দ্রুত খালি হয়ে যায়। দ্বিতীয়ত, প্রকৃত প্রয়োজনীয় খাত যেমন গণপরিবহন বা কৃষি সমস্যায় পড়ে। তৃতীয়ত, কালোবাজারি ও দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়, অর্থাৎ আতঙ্কের কারণে পুরো সরবরাহ ব্যবস্থার উপরে চাপ পড়ে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। পাম্পে খোলা ড্রাম বা কন্টেইনারে তেল বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গায় ব্যক্তিগত গাড়ির জন্য সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কৃষি ও জরুরি সেবাকে অগ্রাধিকার দিয়ে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সময়ে দেশের ভেতরে যখন পাম্পে পাম্পে লাইন বাড়ছে, তখন ঢাকার আরেকটি দৃশ্য একেবারেই আলাদা। মন্ত্রণালয়ের কক্ষগুলোতে রাত জেগে চলছে ফোন কল, বৈঠক আর হিসাব নিকাশ। সরকার শুধু পাম্পের লাইনের দিকে তাকিয়ে নেই, আন্তর্জাতিক দরজাগুলো একের পর এক খুলতে চেষ্টা করছে। কখনো যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানির সঙ্গে আলোচনা, কখনো ভারতের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ডিজেল আনার সমন্বয়, আবার কখনো মধ্যপ্রাচ্যের পুরনো অংশীদার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের সঙ্গে সরবরাহ নিশ্চিত করার কথা বলছে। প্রয়োজনে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার বাজার থেকেও তেল আনার পথ খোলা রাখতে চাইছে সরকার। অর্থাৎ পেট্রোল পাম্পের লাইনের বাইরে আরেকটি নীরব যুদ্ধ বা চেষ্টা চলছে, জ্বালানি সরবরাহ যেন থেমে না যায়, দেশের চাকা যেন বন্ধ হয়ে না যায়। কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব আসলে কার? বিএনপি সরকারের আলামত ভালো না। বিএনপি সরকার বেশি দূর যেতে পারবে না, এমনকি স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত ভালোভাবে যেতে পারছে না। বিরাট ব্যর্থতার মুখে বিএনপি সরকার, সবকিছু এলোমেলো করে ফেলছে। দেখেন, প্রতিষ্ঠানগুলো বিএনপি ধ্বংস করে ফেলছে, নির্লজ্জভাবে দলীয়করণ করে ফেলেছে। হাসিনা ক্ষমতা আসার পর অনেকদিন সবকিছু ঠিকঠাক ছিল, তেমন কোনো প্রশ্ন ওঠে নাই। একটা পর্যায়ে এসে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে। হাসিনা ক্ষমতা আসার পর অনেকগুলো নির্বাচন কিন্তু ফেয়ার হয়েছিল এবং সুষ্ঠু ভোটে যারা জিতেছে তারাই জিতেছিল। হাসিনা ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার নির্বাচনগুলো যথেষ্ট ফেয়ার হয়েছিল। হাজার হাজার জামাতের, বিএনপির জনপ্রতিনিধি নির্বাচিত হতো। উপজেলা চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে জামাত যথেষ্ট ভালো করতো। সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেক ভালো করেছিল। একবার 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল একসাথে, 4 জায়গায় বিএনপি জিতছিল। সেই হেফাজতের ঘটনা পরপর 5 মিনিট পর বিএনপি আওয়ামী লীগ ধরা খেয়েছিল। মানে কি, নির্বাচন সুষ্ঠু হয়েছিল। 5-7 বছর পর্যন্ত কিন্তু সুষ্ঠু নির্বাচনের ধারা টিকিয়ে রেখেছিল, 4.5 বছর পর্যন্ত। তারপরে 5ম বছরে এসে 5 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করলো। ভোটারবিহীন নির্বাচন কিন্তু ভোট চুরি না, ভোটারবিহীন নির্বাচন, ভোট ডাকাতি না, ওটা পরে করেছে। হ্যাঁ, স্থানীয় সরকার এই 4.5 বছর বললাম এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপগুলো ঠিকঠাক ভাবে হতে দিয়েছে, তারপরে চুরি করা শুরু করেছে, ডাকাতি করা শুরু করেছে। কিন্তু বিএনপি যে পরিস্থিতি যাচ্ছে তাতে তারা 2 মাসও ঠিকভাবে চালাতে পারছে না। 2 মাসের মধ্যেই হাসিনা হয়ে গেছে। হাসিনা যে আকাম করে টিকেছে 16 বছর, বিএনপি 1.5 বছরও টিকতে পারবে না, সেদিকে যাচ্ছে। দর্শক, একদিকে দুদক, পিএসসি থেকে শুরু করে আরো ন্যায়পাল বা আরো এরকম যারা মহা হিসাব নিরীক্ষক, ন্যায়পাল তো না, এরকম যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সবগুলো বিএনপি তাদের দলীয় লোক নিয়োগ দিবে। এগুলোকে নিরপেক্ষ করার যে বিধিমালা ইউনূস সরকার করেছিল বা ঐক্যমত হয়েছিল মোটামুটি, এগুলো বিএনপি কিছুই মানবে না। বিরোধী দলের সাথে কোনো আলাপ আলোচনা করবে না, নিজেদের ইচ্ছা মতো করে পছন্দের লোক বসাবে। এটা তো আছেই। আর স্থানীয় সরকার নির্বাচন, জুলাই সনদ ইউনূসের আমলে কোনো নীতি মানবে না। কারণ ভারত, এই যে প্রণয় ভার্মা সকাল সন্ধ্যা বিএনপি নেতাদের কাছে দৌড়াচ্ছেন, মানে এগুলো কিছু মানতে দিচ্ছে না, সব কোঅর্ডিনেট করছে প্রণয় ভার্মা। ভারতের যে সেট আপ, এগুলো সব যেভাবে হোক বিএনপির মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। এটা হচ্ছে মোদির অ্যাসাইনমেন্ট, সাউথ ব্লকের অ্যাসাইনমেন্ট প্রণয় ভার্মার ক্ষেত্রে। এই জন্য প্রণয় ভার্মা সকালে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিকেলে যায় মুক্তিযুদ্ধ মন্ত্রীর কাছে, তারপরে যায় পররাষ্ট্রমন্ত্রীর কাছে, তারপরে যায় এলজিআরডি মন্ত্রীর কাছে। এলজিআরডি মন্ত্রীর সাথে প্রণয় ভার্মার মিটিং হয়েছে। এখন এলজিআরডি মন্ত্রণালয় থেকে নানান কথাবার্তা বলা হচ্ছে। কি দেখেন, মিলিয়ে নেন। প্রত্যেকের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয়, প্রতিমন্ত্রী। এর মানে স্থানীয় সরকার, বিশেষ করে এই যে 4 সিরিজ যতই বলুক না কেন, আর যতই ওটা হচ্ছে লোক দেখানো। এই যে দেখেন না, ঈদের পর নির্বাচন শুরু হবে, অমুক তমুক, এটা বলছে না স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এখন স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে কোনগুলো, যেগুলোর দরকার নাই বা যেগুলো নিয়ে কোনো ঝামেলা নাই ওগুলো, কিন্তু মূল যেটা বেশি জরুরি ওটা বিএনপি করতে দিবে না। আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে আওয়ামী লীগ আবারও রাজপথে, কিংবা সার্বিকভাবে বলতে গেলে বাংলাদেশের রাজনীতিতে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার একটা চেষ্টা করবে, এমন আলোচনা, এমন গুঞ্জন বেশ কিছুদিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে। এর পেছনে বেশ কিছু কারণও রয়েছে। গত কয়েকদিনে ভারতে, বিশেষ করে দিল্লিতে কয়েকটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠক সূত্রেই জানা যাচ্ছে এই ধরনের সিদ্ধান্ত তারা সেখানে ইতিমধ্যে নিয়েছেন।
26শে মার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগের হাইকমান্ডের এই সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে এবং বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যারা 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলো, তারপর ভাবতে শুরু করেছে যে এখন নতুন সরকার তাদের উপরে কিছুটা নমনীয় হবে এবং তারা এই ভাবনা থেকে কোথাও কোথাও তাদের কার্যালয় খোলার চেষ্টা করেছেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি সরকারি দল বিএনপির সহযোগিতাও তারা পেয়েছেন, আবার কোথাও কোথাও তারা বেশ প্রতিরোধের মুখে পড়েছেন, কিন্তু তারা এই চেষ্টাটা করেছেন। এই যে নেতাকর্মীরা, তাদের ভাগ্যেই এই সিদ্ধান্তের, হাইকমান্ডের এই সিদ্ধান্তগুলোর প্রভাব কী হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের একটু দেখা দরকার গত কয়েকদিনে আসলে আওয়ামী লীগের হাইকমান্ড কী কী ধরনের সিদ্ধান্ত নিয়েছে, কোথায় কোথায় বৈঠক হয়েছে, শেখ হাসিনা এই বৈঠকে ছিলেন কিনা, তিনি কি বলেছেন, তিনি কিভাবে আসলে নেতাকর্মীদের সাথে যুক্ত হয়েছেন বা হচ্ছেন, এবং এই বৈঠকগুলোতে কারা কারা আসলে অংশ নিয়েছেন। আমরা এই জায়গাগুলো একটু দেখি। ভারতের একটা অনলাইন পোর্টাল নিউজ 24 তারা একটা রিপোর্ট করেছে, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা সিগনালস রিটার্ন টু বাংলাদেশ আফটার দিল্লি মিটিং আস্কস পার্টি ওয়ার্কার্স টু প্রিপেয়ার ফর। এই মিটিং সম্পর্কে বলা হচ্ছে রিসেন্টলি হাসিনা হ্যাজ অ্যানাউন্সড প্ল্যান্স টু গো ব্যাক টু বাংলাদেশ ট্রিগারিং পলিটিক্যাল বাজ ইন ঢাকা। শেখ হাসিনা রিসেন্টলি হেল্ড এ মিটিং উইথ হাওয়ার পার্টি লিডার্স ইন দিল্লি. She also joined the Awami League Working Committee meeting in Dhaka via video conferencing on Tuesday. গত মঙ্গলবার এই বৈঠকটা হয়েছে, অর্থাৎ দেশে থাকা কিছু নেতাকর্মী তারা ঢাকায় একটা মিটিং আয়োজন করেছে যেটাকে বলা হচ্ছে আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি মিটিং, এবং এই মিটিংয়ে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন। ভূতের মুখে রাম নাম, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মনে হলো মনে পাথর চাপা দিয়ে বক্তব্যের শেষে বলে ফেললেন বাংলাদেশ জিন্দাবাদ। এতে অশুদ্ধ হয়ে যায়নি কিছুই, তবে মানুষের মনে এ নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে। জয় বাংলার শাহাবুদ্দিন সাহেব কি তবে রাষ্ট্রপতি পদের পূর্ণ মেয়াদে থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, কিংবা তাকে কি বাংলাদেশ জিন্দাবাদ বলতে বাধ্য করা হয়েছে? প্রশ্ন তো আসবেই। প্রায় 1.5 বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কোনো সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি, যেখানে বাংলাদেশ জিন্দাবাদ বলে ভাষণ শেষ করেন তিনি। এরপরই সমাজ মাধ্যমে তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। শেখ হাসিনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের মতোই ভাষণ শেষ করতেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক বলে। ব্যক্তিগতভাবেও রাষ্ট্রপতি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পথে নেমে প্রতিবাদ করায় তরুণ ছাত্রনেতা শাহাবুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। 3 বছর জেলে ছিলেন তিনি। এই তো কয়েকদিন আগে এক পত্রিকায় সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বেশ কিছু অভিযোগ সামনে এনেছেন। বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে পদে পদে অপদস্থ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আবার অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এখন পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সুসম্পর্কই বজায় রয়েছে। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি, অন্যদিকে দিন কয়েক আগে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগে ভাগেই অনুষ্ঠান স্থলে গিয়ে অপেক্ষা করছিলেন। এবং একই সাথে আরও একটি বিষয় তাৎপর্যপূর্ণ, এই যে রাষ্ট্রপতি কে হতে পারেন এরকম এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো 2028 সাল পর্যন্ত। এর সাথে নতুন করে যুক্ত হলো বাংলাদেশ জিন্দাবাদ। এখন তো শতভাগই মনে হচ্ছে শাহাবুদ্দিন থাকছেন রাষ্ট্রপতি হিসেবে। জিয়াউর রহমান সরকার প্রধান হওয়ার পর বাংলাদেশি জাতীয়তাবাদের মতবাদ প্রচার করা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশন যে পরিবর্তনের বা সংস্কারের সুপারিশ করেছে তাতেও বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। জিয়াউর রহমানের চালু করা বাংলাদেশি জিন্দাবাদ বিএনপি এবং তাদের দল পরিচালিত সরকারের স্লোগানে গণভোট আর জুলাই সনদ, এই দুটি ব্যাপারই যে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য করা হয়েছে তা দিন দিন প্রমাণ হতে শুরু করেছে। প্রথম থেকেই বলে আসছি যে অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশকে জঙ্গি শাসনের হাতে তুলে দিতে চেয়েছে, এবং সে কারণে তারা প্রথমেই বাংলাদেশের সংবিধান বদলাতে চেয়েছে, যা অর্জিত হয়েছে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত থাকে বলুন তো? এই প্রশ্নের উত্তরের মাঝেই আছে কেন ইউনূস, জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি সংবিধান ছুড়ে ফেলে দিতে চেয়েছিল।
দিতে চায় এখনো। দেশের রাজনীতিকে আবারও উত্তাল করতে গণভোট, সংবিধান সংস্কারের নামে জুলাই সনদ বাস্তবায়ন ইত্যাদি বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে। বিএনপি এটা সামাল দিতে পারবে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের মধ্যে যে জ্বালানি তেলের সংকট হয়েছে এবং অনেক বাইকার, অনেক যাদের কিনা গাড়ি আছে তারা কিন্তু সারা মানে রাত থেকেই তারা দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।